পতিতালা আছে না, পতিতালার মতন এক জায়গায় বিক্রি করে দিছে। আমার উপরে এত নির্যাতন যা বলার বাইরে ভাইয়া। আর এত জ্বালা যন্ত্রণা সহ্য করছি যা কোয়ার বাইরে। এই বোন কিন্তু একজন প্রবাসী বোন, প্রবাস থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছে। দেশে এসে সে আমার কাছে কি যেন বলতে চায়, কি যেন বার্তা আপনাদেরকে দিতে চায়। আসলে একজন নির্যাতিত প্রবাসী বোন আপনাদের মাঝে কি বার্তা দিতে চায় সেটাই আমরা শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা আপু, এই যে আপনি কোন দেশে গেছিলেন, মানে কোন দেশে গেছিলেন একটু যদি বলতেন। আমি গেছিলাম সৌদি। সৌদি আরব গেছিলেন তাই তো? জি আচ্ছা, কতদিন আপনি ওই সৌদিতে ছিলেন? ভাইয়া, আমি বেশি দিন ছিলাম না। হ্যাঁ, এই তো প্রায় 1 বছরের মতন। 1 বছরের মতন ওইখানে ছিলেন। জি। আচ্ছা, আপনি এই যে কিভাবে গেলেন সৌদিতে, কেন গেছিলেন এটা যদি একটু বলেন। আমার ছোটবেলায় বাবা মারা গেছে। আচ্ছা। আর আমি হলো মনে করেন এখনো আমার বিয়ে শাদী দিতে পারছিল না আমার মায়ে। তো যেমনই হোক না কে টাকা পয়সা ম্যানেজ করে পরে মানে সংসার বাঁচানোর জন্য আমি বিদেশ গেছিলাম। আচ্ছা। যাওয়ার পরে যে দালালের মানে যে মাধ্যমে গেছি সে মানে ভালো মানুষ না, একজন দালাল। সে আমারে নিয়ে গেছে যে আমারে বাসা বাড়ির কাজ দিব, হ্যাঁ এই কাজ বইলা নিয়ে গেছে, কিন্তু নিয়ে যাও যে আমারে বিক্রি করে দিছে। হ্যাঁ, মানে কোথায় বিক্রি করে দিচ্ছে আপনাকে? এক কথায় বাংলাদেশে মনে করেন সবাই বুঝে পতিতালা আছে না, পতিতালার মতন এক জায়গায় বিক্রি করে দিছে। আমার উপরে এত নির্যাতন যা বলার বাইরে ভাইয়া। আর এত জ্বালা যন্ত্রণা সহ্য করছি যা কোয়ার বাইরে। এটা কি আপনার হচ্ছে এই 1 বছরই আপনার সাথে ঘটছে নাকি হচ্ছে কিছুদিন ঘটছে? 1 বছরই আমার সাথে ঘুরছে, কিন্তু মানে আপনি এখান থেকে যাওয়ার পরেই আপনাকে যে দালালি রিসিভ করছে ওইখানে, মানে ওই লোকগুলাই আপনাকে রিসিভ করছে নাকি? জি। আচ্ছা, ওইখানে নাকি রুমে আটকে আপনি কি মানে করতে চাইছিলেন এগুলো, ওদের যেভাবে বলছে ওইভাবে করছেন নাকি বাধা বুধা দিয়েছিলেন? বাধা বোধা দিছিলাম, কিন্তু সেই জায়গায় তো আর আমার কেউ নাই এখানে। আমি বললেও আমার কথা মানে শুনতেছিল না। আর মনে করেন হ্যাঁ, আমি অনেক কষ্ট করে জানেন বাংলাদেশে আসছি। আমি ভাবছিলাম কি আমি মনে হয় বাংলাদেশে আইতে পারবো না, কিন্তু অনেক কষ্ট করে আসছি। একটা আমাদের বাঙালি একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, মানে তারপরে ওই কাজের মাধ্যমেই পরিচয় হয় তাই তো? জি, আচ্ছা। ওই কাজের মাধ্যমে পরিচয় হয় এবং তারে আমি সব কিছু ভাঙ্গা বলি। বলার পরে মনে করেন সে যেভাবে হোক না কে আমার অনেক হেল্প করে আমার বাংলাদেশে নিয়ে আসছে। হ্যাঁ, এর জন্য আমি আপনার ডাকছি যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে ওইখানে ছিলেন আপনি কি বাংলাদেশের একাই ছিলেন নাকি আপনার মতন অনেক মেয়ে ওইখানে ছিল? ওই পতিতালয়ে কি আরো অনেক মেয়ে ছিল কিনা? জি অনেক মেয়ে, কিন্তু শুধু ওরা কি কিছু বলতে বাঙালিরাই ছিল পারে না। নাকি অন্যান্য রাষ্ট্রেরও ছিল? অন্য অন্য রাষ্ট্রের খুব কম, কিন্তু আমাদের বাংলাদেশেরই বেশি। মানে বাংলাদেশেরই মেয়েরা বেশি হ্যাঁ। ওইখানে? আচ্ছা। জি। আচ্ছা, ওইখানে আপনার হচ্ছে কত টাকা মাসে স্যালারি দিত? স্যালারি কি ঠিকঠাক দিত? এই যে আপনি এত কষ্ট করতেন সেই টাকা পয়সা কি ঠিকঠাক দিত? ঠিকঠাক দিত না। যদি এই, ধরেন যদি আমি সংক্ষিপ্তে বোঝাই আর কি, যদি বাংলাদেশের ধরেন আপনি 2 টাকা দিতে চাইলেন, আপনি দিয়ে বসে রয়েছেন 1 টাকা, এটা কি এরকম হয় কোন? আচ্ছা আচ্ছা, মানে কাজ শেষে আপনার হচ্ছে যে 10 টাকা পেমেন্ট আপনাকে 5 টাকা দিত তাই তো? জি। আচ্ছা। তো এই যে আপনি ওইখানে নির্যাতনের শিকার হলেন, ওখানে পুলিশ বা ওখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওখানে কি যোগাযোগ করার চেষ্টা করেন নাই? ওখানে আমি চাইলেও যোগাযোগ করতে পারি নাই, কারণ ওই জায়গার তো আমি কিছু চিনি না। আর আমাকে যদি আমি ওয়াশরুমেও যাইতাম তাও আমার পিছে পিছে একটা করে সিকিউরিটি গার্ড থাকতোই। আচ্ছা আচ্ছা, মানে 4 দেয়ালের মাঝে আপনাকে বন্দি করে রাখছিল তাই তো? জি। আচ্ছা, এই যে 1 বছর ছিলেন, 1 বছরের ভিতরে বাসায় যোগাযোগ করতে পারছিলেন কিনা? ফোনে কারোর সাথে কথাবার্তা হয়েছিল কিনা? হ্যাঁ, ফোনে কথাবার্তা বলছি, কিন্তু আমার পাশে ওই যিনি নিয়ে গেছে উনি সবসময় ছিল, আমার ফোন ধরে রাখতো, আমি কথা বলতাম। আচ্ছা আচ্ছা, মানে ওনার ফোন দিয়ে আপনি কথা বলতেন তাই তো? হ্যাঁ, কারণ উনি সবসময় কাছেই থাকতো, কিছু বলতে পারতাম না ওইভাবে যে আমি কষ্টে আছি। হ্যাঁ, এইসব কিছু বলার আগেই মনে করেন ফোনটা কাইরে নিত। আচ্ছা, এগুলো বলতে চাইলে আবার মারধর এরকম কিছু হ্যাঁ, করতো কিনা? প্রচুর মারতো আমারে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপুর নামটা কি যেন? আমার নাম রিয়ামণি। রিয়ামণি। তো দর্শক, আপনারা রিয়ামণি আপুর কাছ থেকে শুনছিলেন তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আসলে কত লক্ষ টাকা দিয়ে আপনি মানে বাংলাদেশ থেকে প্রবাসে গিয়েছিলেন সৌদিতে আর কি? তাও 3 লাখ টাকার মতন খরচ হয়েছে। 3 লক্ষ টাকার মতন গেছে। তো এই যে 3 লক্ষ টাকা দিয়ে গেছেন, 3 লক্ষ টাকা কি আপনার উঠে আসছে নাকি বাকি আছে কিছুটা 1 বছরে? ওরকম ভাবে কিছুই উঠে আসে নাই, কারণ আচ্ছা আসছিলামই তো মনে করেন অনেক জ্বালায়। আচ্ছা আচ্ছা।
তো দর্শক, আপনারা রিয়ামণি আপুর কাছ থেকে শুনছিলেন তার জীবনে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরিশেষে আপু একটা মেসেজ আপনাদেরকে দিতে চাইছে, যেই মেসেজটা হচ্ছে আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে অনেক মা বোন আছে প্রবাসের মাটিতে পাড়ি জমায় নিজের পরিবারের সুখের জন্য, শান্তির জন্য পাড়ি জমায়, আসলে গিয়ে কি সেই প্রবাসে সুখী হতে পারে? আজকে দেখেন 3 লক্ষ টাকা দিয়ে রিয়া আপু সে কিন্তু প্রবাসের মাটিতে গেছে, সেইখানে গিয়ে নির্যাতনের শিকার হয়ে, লাঞ্ছনার শিকার হয়ে কিন্তু দেশে ফিরেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে 3 লক্ষ টাকা দিয়ে আপনি গেলেন ওইখানে, এই 3 লক্ষ টাকা দিয়ে যদি বাংলাদেশে কিছু একটা ইনভেস্ট করতেন, কোনো একটা দোকান দিতেন, তাও তো আপনি চলতে পারতেন। তাহলে প্রবাসের মাটিতে গিয়ে আপনার এটা ভুল হয়েছে না? জি ভাই, আমার ভুল হয়েছে, কারণ তখন তো বুঝতে পারি নাই, সবাই বলতো, অতটুকু ধারণা ছিল না। কিন্তু এখন আমার ধারণা হয়েছে যে যদি আমি 2 টাকা খরচ করি তাহলে বাংলাদেশের মাটিতেই করব, যাতে আমি মান সম্মান নিয়ে কাজ করতে পারি এবং আমাকে সবাই পছন্দ করে। আচ্ছা। কিন্তু এখন এই প্রবাসে যাওয়ার পর আমার মান সম্মানও গেছে, এবং আমি যে বিদেশ থেকে আসছি এখান মানে আসার পরে আমাকে গ্রামবাসীও ভালোভাবে চোখে দেখে না যে আসছে, রাস্তায় বেরোতে পারি না, ওই যে আসছে। আচ্ছা। তো দর্শক, আপনারা শুনছিলেন তার জীবনের গল্প। তো এরকম ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, যার কারণে কিন্তু আপু এই যে আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিল এই ভিডিও বার্তাটি। যারা প্রবাসে যাবেন অবশ্যই কোনো দালালের মাধ্যমে যাবেন না, কারণ দালালের মাধ্যমে যদি যান আপনি, আপনার জীবনে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, যার কারণে কিন্তু রিয়াপু আপনাদেরকে এই মেসেজটা দিল। তো দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।